আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা কোর্সের চলমান ক্লাস করছি। আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে দ্বিতীয় ক্লাসের সপ্তম পর্ব। সুতরাং আমরা অলরেডি 6টি পর্ব শেষ করে ফেলেছি। এই 6টি পর্বে কোরআনের মেইন যে বিষয়গুলা, প্রাথমিক বিষয়গুলো থেকে হরফ শিখেছি এবং মাখরাজের কিছু অংশ শিখেছি। তো আজকে মাখরাজের পরিচয় চলবে এবং মূল যে বিষয়টা সেটা হলো আমি মাখরাজটা চিত্র অঙ্কন করেছি, চিত্র আকারে শেখাবো। মানে আমরা আমাদের এই মুখের যে মাখরাজের মূল যে বিষয়টা সেটা হলো আমাদের এই মুখমণ্ডলের থেকে শুরু করে এর মধ্যে আমাদের হলক থেকে শুরু করে এই গলার নিচ থেকে শুরু করে একবার মুখের এই যে নাকের বাসি পর্যন্ত এগুলো সবই হচ্ছে মাখরাজের একটা অংশ। তো এই অংশটা আমি চিত্র অঙ্কন করেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, আপনাদেরকে আরও ক্লিয়ার করে বোঝানো যায়, এজন্য মূলত আমি এই কাজটা করেছি। তো আমরা ক্লাস শুরু করব। শুরুতেই যে পরিচয়টা দিব সেটা হলো মাখরাজ মূলত সব মিলিয়ে 5টি জায়গা থেকে বের হয়। মাখরাজ সব মিলিয়ে 5টি স্থান থেকে বের হয়, যেটা গত ক্লাসে আমরা শিখেছি। একটা হচ্ছে হলক। হলক হচ্ছে কোনটা? হলকের পরিচয় এই আপনারা আগে চেহারাটা বুঝে নেন। এটা হচ্ছে একটা মুখ, এখানে দাঁত, এটা জিহ্বা, এই দুইটা হচ্ছে ঠোঁট, এটা নাক, আর এটা হচ্ছে গলার অংশ। টোটালি গলার অংশ ঘুরে গিয়েছে এভাবে। এই চিত্রটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে। তাহলে হলক হলো এটা, যেটা গলার অংশ, অর্থাৎ আমাদের এই গলার অংশটাকে আমরা কি বলছি? হলক বলছি, যেটা কণ্ঠলানের অংশ বলা হয়, যেখান থেকে আমাদের আওয়াজ বের হয়। 2 নম্বর বিষয় হচ্ছে লিসান তথা জিহ্বা। জিহ্বার বিষয় হচ্ছে এই জিহ্বার এরিয়াটা হচ্ছে লিসান তথা জিহ্বা, এটাই আওয়াজ, এখান থেকে মূলত আওয়াজটা বের হয়। 3 নম্বর বিষয় হচ্ছে শাফাতান। শাফাতান হচ্ছে 2 ঠোঁট, এই 2 ঠোঁট হচ্ছে শাফাতান, এখান থেকেও কিছু হরফ বের হয়। এবং 4 নম্বর হচ্ছে খাইশুম, যেটা নাক বা নাকের এই বাসিটা বলা হয় খাইশুম, এই নাকের বাসি থেকেও কিছু হরফ বের হয়। 5 নম্বর হচ্ছে জাউফ। জাউফ হচ্ছে কণ্ঠনালীর শেষ এবং মুখগহ্বরের যে মাঝখান যে অংশটা, আমাদের এই গলা থেকে এই যে জায়গাটা মাঝখানের যে অংশটা, আমাদের এই পুরো বডির মাঝখানে এখান থেকে মূলত আসতেছে এইখানে জায়গাটা, এই জায়গাটা হলো জাউফ বলা হয়, যেটা কণ্ঠনালী এবং মুখগহ্বরের মাঝখান অংশ, সেটা হচ্ছে জাউফ বা ফাঁকা জায়গা। এখান থেকেও কিছু শব্দ বের হয়, যেগুলো আমরা ব্যাখ্যা আকারে সামনে জানবো ইনশাল্লাহ। তো আজকে বিষয় হচ্ছে হলক, যেটা সেটা হলো 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, এভাবে 17টি মাখরাজ আছে। আপনারা 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা এই মুখস্থ বিদ্যা শিখেছেন। আজকে আমরা ব্যাখ্যা শিখব, তথ্যচিত্র শিখব। সেটা হলো 1 নম্বর মাখরাজ, জাস্ট চিত্রটা দেখেন। 1 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু, অর্থাৎ এই যেটা এটা হচ্ছে হলক, এই হলকের শুরু হচ্ছে এখানে, এই শুরু থেকে হামজাহা স্থান। 1 নম্বর মাখরাজ কোথায় উৎপন্ন হবে? হামজাহা হলকের শুরু থেকে। হলকের মাঝখান থেকে যেটা হচ্ছে আইন হা, আমি একটু উচ্চারণ করি, হামজা হা। এখানে উচ্চারণ, এখানে আমরা কম্পন সৃষ্টি হবে, উচ্চারণ করলে এখানে কম্পন সৃষ্টি হবে, সেটা হচ্ছে হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান, হলকের মধ্যখান হইতে আইন হা, এটা নিচে যাচ্ছে না, এই কম্পনটা নিচে যাচ্ছে না, কিন্তু আইন হা, আইন হা 2 নম্বর মাখরাজ, আইন হা। আর 3 নম্বর মাখরাজ হলকের শুরু, অর্থাৎ এই শুরুর দিকে চলে যাবে, তখন উচ্চারণ হবে গইন। দেখেন এখানে কম্পন হবে, গইন খ, গইন খ, গইন খ, 3 নম্বর মাখরাজ। এই মূলত হলকের কাজ এই 4টা, এই 6টা হলকের কাজ, এই 6টা হরফ দিয়ে কাজ হবে 3টা মাখরাজের সাথে। এই 3টা আমাদের মাত্র এই জায়গা থেকে উচ্চারণ হবে, অন্য কোনো স্থান না। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো জিহ্বার সুর, জিহ্বার এই যে শুরুটা এইখান থেকে, যেটা আমরা আস্তে আস্তে শুরু করব, এক এক করে সামনে আগাবো, এই স্থানটা হচ্ছে 4 নম্বর মাখরাজের স্থান। এটা হচ্ছে 4 নম্বর মাখরাজ উচ্চারিত হবে। কফ, গয়নের একটু উপরে ওঠে কফ, গয়নের উপরে ওঠে কফ, গয়ন থেকে উপরে ওঠে কফ, কি উচ্চারণ হবে? কফ। 5 নম্বর মাখরাজ হচ্ছে কাফ, আরেকটু উপরে চলে যাবেন এখান থেকে, কাফ। আমি এখন ব্যাখ্যা দিচ্ছি না আপনাদেরকে, এ কারণেই যে আমি আপনাদের সেই নিয়মে ঢোকাবো না, জাস্ট আমি দেখিয়ে দেব কোথা থেকে উচ্চারণ হয়, তাহলে আপনার বুঝতে আরো বেশি সুবিধা হবে। 5 নম্বর মাখরাজ কোথা থেকে উচ্চারণ হবে? কাফ, কাফ, কাফ। এই জিহ্বার গোড়া থেকে একটু সামনে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগায় গিয়ে কাফ উচ্চারণ হবে, কাফ। এবার
6 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান বরাবর, জিহ্বার মধ্যখান বরাবর ঠিক মাঝখানে চলে আসবে, আরেকটু উপরে উঠবে। এখান থেকে জিম শিন ইয়া, ইয়া জিম উচ্চারণ এখান থেকে আসতেছে, কিন্তু জিম জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে রাখবে, জিম শিন ইয়া, জিম অর্থাৎ এখান থেকে একটু উপরে উঠবে, কিন্তু আপনার আওয়াজটা একটু উপরে তুলতে হবে। জিম শিন ইয়া, এটা হচ্ছে উপরে। 7 নম্বর মাখরাজ হচ্ছে বদ, যেটা আমরা এটা নিয়ে খুব বেশি তর্ক করি, আমাদের মানহাজগত দিক থেকে মাযহাবগত দিক থেকে এটা নিয়ে অনেক দ্বন্দ্বলিপ্ত হই, এমনকি রক্তারক্তির ব্যাপারও চলে এসেছে। তবে খুব সহজ একটা মাধ্যম এটাই, এই দোয়াদ। অর্থাৎ 7 নম্বর মাখরাজটা আরেকটু সামনে চলে যাবো আমরা, এখান থেকে যদি উৎপন্ন করি, এখান থেকে যদি আমরা আওয়াজটা করি, তাহলে কি হবে? বদ। দেখুন মিলান, এটা উপরের সাথে মিলান, এই জিহ্বা অর্থাৎ আপনার এই জিহ্বার অংশটা উপরে যে মানে উপরে যে তালু, দাঁতের যে তালু, সেটা বদ। জুয়াদোনা দুয়াদোনা বদ, দোয়াদ এবং জুয়াদের মধ্যবর্তী জায়গা হচ্ছে বদ, বদ, বদ। এটা হলো আমরা কয় নম্বর শিখলাম? 7 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ কি হবে? লাম, অর্থাৎ এটা সামনে চলে আসবে। লাম, লামটা কি হবে? জিহ্বার আগা এ থেকে সামনের যে দাঁত, সামনের যে পাটি, এই দাঁতের সাথে লাগবে, দাঁতের আগার সাথে লাগবে, লাম, লাম। এটা হচ্ছে আমরা 8 নম্বর মাখরাজ শিখলাম। আমি কিন্তু এক এক করে খেয়াল করেন, আবার আমরা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছি, আমাদের আস্তে 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 উপরে উঠছি, হরফগুলো আস্তে আস্তে শিখছি। হয়তোবা আলিফ বা তা সা এই হরফের সিরিয়ালগুলো এখানে মিলবে না, কিন্তু আপনি যদি এই শব্দগুলো মিলাতে পারেন, এখানে হামজা হা, এখানে আইন হা, এখানে গইন খ, এখানে হচ্ছে কফ, এখানে হচ্ছে কাফ, এখানে জিম শিন ইয়া, এখানে বদ, এখানে লাম, এটা যদি মিলাতে পারেন আপনি, তাহলে উইন। আর যদি মিলাতে না পারেন, তাহলে আপনি হেরে যাবেন। 9 নম্বর মাখরাজ হচ্ছে নুন, নুন। এখানে কিন্তু জিহ্বার আপনার হচ্ছে এই জিহ্বাটা নুন একেবারে দাঁতের আগা, অর্থাৎ এই জিহ্বার, এই জিহ্বার ঠিক এই অংশটা এই দাঁতের আগার সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে। নুন, নুন। এটা কত নম্বর বললাম? 9 নম্বর মাখরাজ, নুন। এরপর হচ্ছে 10 নম্বর মাখরাজ র, র। একই জায়গা থেকে কিন্তু একটু ভিন্ন হবে। র, র, সেটা হচ্ছে এই মাটির উপরে যে তালুটা আছে, এই এর সাথে তালুতে লাগবে। র, র, কি হবে? র। তারপর হচ্ছে 11 নম্বর মাখরাজ হচ্ছে, সেটা হচ্ছে ত, দাল, তা। কি হবে এটা? ত, দাল, তার। আমরা যে দাঁতের এই যে পাটিটায় গেছি, এ দাঁতের ঠিক গোড়ায় চলে যাবে, আপনার এই জিহ্বার আগা দাঁতের ঠিক গোড়ায় চলে যাবে। এখান থেকে ত, দাল, তা, ত, দাল, তা। এটা হচ্ছে 11 নম্বর মাখরাজের বিবরণ। জিহ্বার আগা থেকে দাঁতের গোড়ার সাথে লাগবে, তোয়া, দাল, তা, তোয়া, দাল, তা, এভাবে। এরপর হচ্ছে 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ হচ্ছে এটা জিহ্বার আগার সাথে সামনে যে দুইটা দাঁত, এই দাঁতের নিচ বরাবর, জিহ্বার আগে এই দাঁতের নিচ বরাবর এখান থেকে শীষ উচ্চারণ হবে। কি হবে? সদ, সিন, ঝা, শীষ, একটা শীষ আসবে। শীষ উচ্চারণ হবে কি? সদ, সিন, ঝা, সদ, সিন, ঝা। এরপর হচ্ছে 13 নম্বর মাখরাজ ওয়া, জাল, থা। একেবারে পাতলা, এটা খুবই পাতলা হবে। সামনের যে জিহ্বার সামনের দাঁতের আগার সাথে লাগবে, তখন এটা উচ্চারণ করে ওয়া, জাল, থা। পাতলা, খুব পাতলা হবে। ওয়া, জাল, থা। এটা হচ্ছে 13 নম্বর মাখরাজের কাজ গেল। 14 নম্বর মাখরাজ হচ্ছে, এবার আমরা পার্ট 2 নম্বরে চলে আসলাম। 1 নম্বর পার্টে হচ্ছে হলক, যেখানে মাত্র 6টা হরফ। 2 নম্বর পার্টে হচ্ছে লিসান বা জিহ্বার অংশ, যেখানে আমরা মোট 18টি হরফ শিখছি। এবং 3 নম্বর বিষয় হচ্ছে শাফাতান, যেখানে আমরা টোটাল 4টি হরফ শিখব। তো 4টি হরফের ফা, যেমন এই দুইটা ঠোঁট, এখন দুইটা ঠোঁটের কাজ, এই দুই ঠোঁটের কাজ হচ্ছে ফা, ফা, ফা। কি হবে? ফা, ফা। এরপর বিষয় হচ্ছে 15 নম্বর। 15 নম্বর হচ্ছে দুইটা ঠোঁটের কাজ। এখানে দুইটা ঠোঁটের কাজ হবে ওয়াও, ওয়াও, ওয়াও বা মিম, ওয়াও বা মিম। এটা ওয়াওয়ের উচ্চারণটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চলে যাবে। যদি আমরা হরকত তানবিন সামনে নিয়ে আসি, তখন ওয়াওয়ের চিহ্নটা অর্থাৎ ওয়াওয়ের উচ্চারণটা চেঞ্জিং হবে, সেটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমরা কি পড়তেছি? এখানে 15 নম্বর মাখরাজে ওয়াও বা মিম, ওয়াও বা মিম, এভাবে। মূলত 16 নম্বর মাখরাজ হচ্ছে একটা মদের বিষয়, মদের বিষয় সামনে আসবে যদিও, তারপরে এখানে এনএসসি যেহেতু মাখরাজে মানে উল্লেখ করা আছে, তাই তো এখানে মুখের খালি জায়গা থেকে মূলত উচ্চারণ হবে 16 নম্বর মাখরাজটা।
ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও মুখের খালি জায়গা থেকে, উচ্চারণ হবে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, ওয়াও আলিফ ইয়া, এগুলোই। এটা গেল হচ্ছে শাফাতান, অর্থাৎ দুই ঠোঁটের কাজ গেল। লাস্ট অফ দ্য মুভমেন্ট হচ্ছে 4 নম্বর খাইসুম। খাইসুম হচ্ছে নাকের জায়গা, যেটা নাকের বাসি থেকে উৎপন্ন হয়। আন্না, গুন্না, মিন্না, আংতা। এই যে গুন্নাগুলো, এগুলো নাকের বাসি থেকে উৎপন্ন হবে। এই নাকের বাসির এই এরিয়া থেকেই মূলত আমরা গুন্নাগুলো উচ্চারণ করব, যেটাকে আমরা সরাসরি গুন্না বলতে পারি। এই যে গুন্না, এই গুন্না, এই গুন্নাটা বলতে পারি। তো টোটালি মিলিয়ে আমি মাখরাজটাকে খুব সংক্ষেপ করেছি, হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি বারবারই বলেছি ভিডিওর এরিয়া যত বড় হবে আপনাদের অধৈর্য তত বেড়ে যাবে। আবার এমন হয় যে ভিডিওর আকর্ষণ যদি বাড়াতে পারে তাহলে আপনাদের সময় তখন মনে হবে না, কিন্তু বাস্তবে এটা কঠিন। বর্তমান ফেসবুক স্ক্রলিংয়ের যুগে যারা সেকেন্ডে সব কিছু মেটাতে চায় তারা 10 মিনিট অপেক্ষা করাটা খুবই কঠিন। তবুও আমি দিনের খাতিরে চেষ্টা করছি নিজের পক্ষ থেকে সংক্ষেপে কিছু বোঝানোর। আমরা মাখরাজ সম্পর্কে যেটা শিখেছি, আজকে যেটা শিখেছি, পরবর্তী পর্বে অর্থাৎ 8ম পর্বে আমরা এর একটা ছোটোখাটো পরীক্ষা নিব। মাখরাজের একটা ছোটোখাটো পরীক্ষা নিয়ে আমরা মাখরাজ শেষ করব। তো দ্বিতীয় ক্লাসের মোট 3টা পর্ব রেখেছিলাম, 6ষ্ঠ পর্ব, 7ম পর্ব এবং 8ম পর্ব। 8ম পর্বে আমরা মাখরাজের ঠিক পরীক্ষাটা বুঝবো, দেখার চেষ্টা করব, এবং মাখরাজটা ক্লিয়ার হওয়ার পর আমরা পরবর্তী ধাপে যাবো ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই দোয়া এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।